দেখো লাস্ট পার্টে এবার আমরা দেখব চারের দাগের গ থেকে। চারের দাগের গ থেকে আমরা এই অঙ্কগুলোকে এবার শেষ করব। কি আছে? চারের দাগের গ এর প্রথম দিয়েছে যে ভাজকের উৎপাদকের সাহায্যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ভাজকের উৎপাদকের সাহায্যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এই প্রসেসটা কিরকম আমরা রিপিট এখানে একবার করি, করতে করতে আমরা বুঝবো। চারের গ 523 কে ভাগ করতে দিয়েছে 42 দিয়ে। খুব সোজা। তাহলে আমাকে আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাজকের উৎপাদক। তাহলে এখানে ভাজক হচ্ছে 42, সেই 42 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 42 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, রাফেই করে ফেলি বা খাতার মাঝেই করো। 42 কে যদি 2 দিয়ে ভাগ করি 21, 3 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ 2 গুণ 3 গুণ 7। তাহলে এই উৎপাদকগুলো দিয়ে আমরা ভাগ করব। তাহলে 523 কে ভাগ করছি প্রথমে 2 দিয়ে। 523 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেতে পারি? 2 দুগুণে 4, 1 2 6 1, এবং সেক্ষেত্রে ভাগশেষ থেকে যাবে 1। সেই ভাগশেষটাকে আমরা লিখে দেবো। কি করছি মূলত আমি রাফে একবার দেখাই। 523 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দুগুণ 4, 1 2, 6 দুগুণে 12, নামলো 3, 2 একে 2, ভাগশেষ 1। ভাগফলকে লিখলাম তলায় এবং ভাগশেষকে লিখলাম পাশে। আবার বলছি, ভাগফলকে এই ধাপে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফলকে লিখেছি এবং ভাগশেষকে লিখেছি এরকম ভাবে ডট ডট দিয়ে পাশে। এটা আমার কিন্তু কাজে লাগবে। কখন কাজে লাগবে আমি আসছি। এর পরের কাজ কি? 3 দিয়ে ভাগ করা। পরের উৎপাদক 3। আমার যদি আবারও থাকতো, মানে কোনো একটা উৎপাদকে যদি 2 দুবার থাকতো তাহলে কিন্তু আমরা পরপর 2 দিয়েই ভাগ করতাম, কিন্তু এখানে আমার কাজ সেটা নয়। এখানে আমার কাজ কি? 2 আছে, 3 আছে, 7 আছে, আমি একবার 2 দিয়ে ভাগ করেছি, হয়ে গেছে। এবার আমার 3 দিয়ে ভাগ করার পালা। 3 আসতে 24, 2 1, 3 7 21, কিছু ভাগশেষ নেই, শূন্য। আমি আবার এখানে রাফে এটাকে করে দেখিয়ে দিতে পারি। 261 কে ভাগ করছি 3 দিয়ে, 3 আসতে 24, নামলো 2 1, 3 7 21, কোনো ভাগশেষ নেই মানে শূন্য। সেই শূন্যটাকে আমরা পাশে লিখেছি, হলো। এবার 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 7 দুগুণে 14, এবং 3 ভাগশেষ। 3 ভাগশেষ। এখন এখান থেকে আমাদের বলতে হবে কি কি? ভাগফল কত, ভাগশেষ কত। খুব সুন্দর করে এখানে মার্ক আউট করছি, দেখো চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে ভাগফল কত। তাহলে এখানে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল, শেষ যে ভাগফলটা পেয়েছি তার মানে 12। ভাগফল নিয়ে কোনো সমস্যা নেই, শেষ যে ভাগফল পেয়েছি সেটা 12 হয়ে গেছে। এবার কি কাজ? এবার কাজ হচ্ছে ভাগশেষ বার করা। ভাগশেষটা একটু বুঝে করতে হবে, তাহলেই কিন্তু ভুল হবে না। প্রথম জিনিস, প্রথম কি? ভাগশেষ হচ্ছে এখানে 3। 3 যখন নিচ্ছি কি দিয়ে ভাগ করে পেয়েছি? 7 দিয়ে ভাগ করেছি, তাহলে এই 7কে বাদ দেবো। 3 দিয়ে যখন 3 ভাগশেষ পাচ্ছি 7 দিয়ে ভাগ করে, তাহলে এই 7কে আমরা বাদ দিলাম। বাদ দিয়ে আমার হাতে কি পড়ে আছে? বাদ দিয়ে পড়ে আছে এখানে একটা 3, এই 2, 3 আর 2 হয়েছে। নেক্সট যোগ। পরের ভাগশেষ কি? শূন্য। সবসময় হ্যাঁ, আমরা নিচ থেকে উপরে উঠবো, বুঝতে সুবিধা হবে। পরের ভাগশেষ শূন্য। শূন্য কি দিয়ে ভাগ করে পেয়েছি? 3 দিয়ে। 7 বাদ চলে গেছিল, গেছে। এবার 3ও বাদ যাবে, পড়ে থাকবে 2। শূন্যর সাথে 2 গুণ করলাম, যোগ। এবার কি? 1। এই 1কে গুণ করবো কি দিয়ে? কিছুই নেই, কারণ 1 ভাগশেষ পেয়েছি 2 দিয়ে ভাগ করে। 7 বাদ গেছিল, 3 বাদ গেছিল, এবার এই ধাপের 2ও বাদ গেল, তাহলে 1-এর জন্য কেউ রইল না। এবার এটাকে সরল করে ফেলো। 3 তিরিকে 9, 2 18, আর 1 সমান ভাগশেষ 19। আমরা কিন্তু রাফে এইটাকে একবার চেক করে নিতে পারি যে 42কে 12 দিয়ে গুণ করে যদি 19 যোগ করি আমরা 523 পাবো। তাহলে এই হয়ে গেল আমার ভাজক উৎপাদকের সাহায্যে ভাগফল নির্ণয়। আমরা একই জিনিস আবার ইংলিশ মিডিয়ামে করছি, দেখো তখন আমাদের বুঝতে আরো ক্লিয়ার হবে।
ইংলিশ মিডিয়ামের কোশ্চেনটা একবার দেখে নিই। ইংলিশ মিডিয়ামের কোশ্চেনও তাই, ডিভাইডিং বাই ফ্যাক্টরস অফ দ্য ডিভাইজার ফাইন্ড কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার। Dividing by factors of the divisor, find quotient and remainder. Okay. প্রবলেম 1 শুধু ভার্সন আলাদা। চলো তাহলে আমাকে 4c কি করতে দিয়েছে না 523 ডিভাইড বাই 42। তাহলে কেস এখানে যেটা খুব সুন্দর বলেই দিয়েছে বাই দ্য ফ্যাক্টরস অফ দ্য ডিভাইজার। ডিভাইজার কে 42, তাহলে এই 42 কে আমি ফ্যাক্টরাইজ করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন। 42 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 2 দিয়ে ডিভাইড করলে 21, 3 দিয়ে ডিভাইড করলে 7, দ্যাট ইজ 2 ইনটু 3 ইনটু 7। হ্যাঁ, এখানে বলে রাখি এই অর্ডারটা সেম না হলেও হবে, মানে 2 এর পর 3, 3 এর পর 7 এটা না করলেও হবে, কিন্তু যেমন অর্ডারে করব আমাকে এই ভাগ করার সময় কিন্তু সেই অর্ডারটাই আমাকে মেনটেন করে। আচ্ছা, আমি এখানে পরপর ছোট থেকে বড়ই করি, তাতে করে আমার ভাগ করতে সুবিধা হবে। তাহলে 523 ডিভাইড বাই 2, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 2 2 are 4, 1 2 6, that is 1 2 12, 2 6 are 12, 3 down, 2 1s are 2, remainder is 1, remainder is 1। again 3 দিয়ে ডিভাইড করলে 3 8s are 24, মাইনাস করে 2 and 1, 3 7s are 21, nothing remainder, that is remainder 0। again divide by 7, 7 1s are 7, 1 7 17, 7 2s are 14, 14 to 17, remainder 3। so but therefore required quotient is 12। লাস্ট যে কোসেন্টটা থাকছে সেটাই হচ্ছে টোটাল প্রবলেমটার কোসেন্ট, দ্যাট ইজ 12। নাও প্রবলেম ইজ ইন দ্য রিমাইন্ডার। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? রিমাইন্ডার ইকুয়াল টু 3, 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ইন দ্যাট কেস এই 7টাকে আমরা ইগনোর করব, দ্যাট ইজ 3 ইন্টু 7টাকে ইগনোর করলে বাকি যে ডিভাইজার গুলো পড়েছিল দ্যাট ইজ 3 and 2 সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস দেন 0 0 রিমাইন্ডার এসেছে ডিভাইডিং বাই 3, তাহলে এই 3টাকে এবার ইগনোর করব, দ্যাট ইজ 7 and 3 আর ইগনোরড, দেন অনলি 2। নাও লাস্ট রিমাইন্ডার is 1, 1 is multiplied with nothing as 1 is comes from by dividing 2। now 3 into 3 into 2, 18, 0 1, that is 19। therefore the required quotient is 12 and remainder is 19। okay, এবার নেক্সট প্রবলেমে যাই। বাংলা নেক্সট প্রবলেম বলছে এক ব্যক্তি, আচ্ছা 4 ঘ, এক ব্যক্তি প্রতি মাসে 4500 টাকা হিসেবে 7 মাস খরচ করে কিছু ধার করে ফেলেছে। মানুষ ধার কখন করে? মানুষ ধারে যখন তার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তখন তাকে ধার করতে হয়। যখন আয়ের থেকে ব্যয় বেশি হয় তখন তাকে ধার করতে হয়। তাহলে কি এক ব্যক্তি প্রতি মাসে 4500 টাকা হিসেবে 7 মাস খরচ করে কিছু ধার করেন এবং এরপর প্রতি মাসে 4200 টাকা হিসেবে 5 মাস খরচ করে সেই ধার শোধ করেন। ওই ব্যক্তির মাসিক আয় কত? আচ্ছা, তাহলে 7 মাস ধরে সে বেশি বেশি খরচ করেছে, সে বেশি বেশি খরচ করে কিছু ধার করে ফেলেছে এবং তারপরে পরবর্তী 5 মাস সে কম কম খরচ করেছে। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে, প্রথম 7 মাসে তার খরচ হচ্ছে 4500 টাকা এবং পরের 5 মাসে তার খরচ হচ্ছে 4200 টাকা। তাহলে সে খরচটা কমিয়ে ফেলেছে এবং খরচ কমালেই তার সঞ্চয় হবে এবং সেই সঞ্চয়টা দিয়ে সে কিন্তু ধারটাকে পরিশোধ করবে এবং ধার পরিশোধ করবে যেহেতু তার কাছে কোনো সঞ্চয় থাকবে না। ঠিক আছে, তাহলে এই যে
5 মাস এবং 7 মাস এই মোট সময়ের পরে তার কাছে কোনো সঞ্চয় থাকছে না, তার সবেমাত্র ধারটা শোধ হয়েছে। তাহলে কি বলছে, প্রতি মাসে 4,500 টাকা হিসেবে 7 মাস খরচ করছে, দিয়ে দাও। তাহলে ঘ, তাহলে প্রথম 7 মাসে খরচ কত? প্রথম 7 মাসে ব্যক্তির খরচ 4,500 গুণ 7 টাকা, কারণ প্রতি মাসে খরচ করছে 4,500 এবং সেটাকে 7 দিয়ে গুণ করব। তাহলে 0 0 5 7 35, 3 4 7 28, 3 31, 31,500 টাকা। পরের 5 মাসে ব্যক্তির খরচ কত? না, 4,200 গুণ 5 টাকা সমান 21,000 টাকা হলো। তাহলে এখানে এবার দেখার বিষয় সেটা কি না, সে কম খরচ করে তার ধারটা পরিশোধ করছে, মানে তার ধার পরিশোধ করতে তার 5 মাস সময় চলে গেছে, সুতরাং তার কাছে আর কোনো সঞ্চয় নেই। অর্থাৎ 7 যোগ 5 সমান এই 12 মাসের শেষে ব্যক্তির ধার পরিশোধ হয়, অর্থাৎ তার 12 মাসের আয় ও ব্যয় সমান হয়ে যায়। তাহলে আমি 12 মাসের ব্যয়, এটা আমি খরচ বা ব্যয় বলেছি, 12 মাসের খরচ বলেছি, আয় ও খরচ। তাহলে এই 12 মাসের যে মূল খরচ, এই মাসের খরচটাই হচ্ছে তার 12 মাসের আয়। তাহলে এই 12 মাসের মোট খরচ কত? 12 মাসের মোট খরচ 31,500 যোগ 21,000 টাকা সমান 5 2 5, 52,500 টাকা। এবার এটাই তাহলে আমার 12 মাসের আয়। তাহলে 12 মাসের আয় 52,500 টাকা। তাহলে এক মাসের আয় কত? 52,500 ভাগ 12 টাকা সমান, এটাকে 12 দিয়ে ভাগ করো, 4 12 48, 4 5 মানে 45, 3 12 36, 9 0, 7 12 84, 6 0, 5 12 60 টাকা। আমি মুখে মুখে করলাম, তোমাদের মুখে মুখে করতে অসুবিধা হয় অবশ্যই আমরা রাগ করে নিচ্ছি। 4 12 48, 4 নামলো 5, 3 12 36, বিয়োগ করে 9 নামলো 0, 7 12 84, 6 আরেকটা 0 ছিল নেমে, 5 12 60। রাতে করে নেবে, যদি মুখে করতে পারো খুব ভালো, সময় বেঁচে যাবে, আর নয়তো সঠিক জন্য একটু সময় যাক কিন্তু অঙ্কটি ঠিক হবে, তার জন্য তোমরা রাফে করে নেবে। তাহলে অতএব আমাকে প্রশ্ন দিয়েছে ওই ব্যক্তির মাসিক আয় কত? ওই ব্যক্তির মাসিক আয় 4,375 টাকা হয়েছে। আচ্ছা, আমরা এই একই প্রবলেমকে আমরা ইংলিশ মিডিয়ামে আগে করে নিই। ইংলিশ মিডিয়ামের প্রবলেম কি? ইংলিশ মিডিয়ামের প্রবলেম দিয়েছে স্পেন্ডিং মান্থলি is 4,500
for 7 months, a man incurred some debt. Incurred some debt. Debt means এখানে ধার, which was just cleared by reducing his monthly income or monthly expense to 4,200 for 5 months. Find his monthly income. That means just cleared. Just cleared means after 7 and 5, that is 12 months, his income and expense are equal. Okay. Now for D, total expenses of first 7 months is rupees 4,500 into 7 equal to 005 and 3 31 rupees 31,500. 31,500. Total expenses of next 5 months is rupees 4,200 into 5, that is 21,000. So total expense of 7 plus 5 equal to 12 months is rupees 31,500 plus 21,000 equal to 52,500. As he just cleared the debt, his income and expense of 12 months are same. That is, his income of 12 months, expense of 12 months is 52,500. That is, his income of 12 months is also rupees 52,500. Therefore, his income of 1 month is 52,500 by 12. Divide kori 52,500 by 12. 12 4s are 48, minus 4 7, minus 4 5 down. 12 3s are 36, minus 9, 0 comes out. 12 7s are 84, 6, again 0 comes out. 12 5s are 60, nothing is remainder. That is rupees 4,375. Therefore, his monthly income is rupees 4,375. Okay. Next, but the last problem. Clear? Last problem কি বলছে মিস্টার সুবীর ঘোষ, ব্যক্তির নাম মিস্টার সুবীর ঘোষ। তিনি কি করছেন? 2 মাসের আয় দিয়ে 3 মাসের ব্যয় করছেন। খুব ভালো কথা, তিনি 2 মাস ধরে যা আয় করেন তিনি সেটা 3 মাস ধরে ব্যয় করেন। 2 মাসের আয় দিয়ে 3 মাসের ব্যয় চালান, ভালো কথা। তার বার্ষিক আয় বলে দিয়েছে 1,08,000 টাকা হলে
তার বার্ষিক সঞ্চয় কত। মিস্টার সুবীর ঘোষ তার 2 মাসের আয় দিয়ে 3 মাসের ব্যয় করেন, তার বার্ষিক আয় 1,08,000 হলে বার্ষিক সঞ্চয় কত। শেষ অঙ্ক 4-এর উঙা। আচ্ছা, বার্ষিক আয় বলে দিয়েছে 1,08,000 টাকা। তাহলে 12 মাসের আয়, বার্ষিক মানে 12 মাস, 12 মাসের আয় 1,08,000 টাকা। তাহলে 1 মাসে কত না, 1,08,000 ভাগ 12 টাকা সমান 9,000 টাকা। এটা হয়ে গেল আমাদের মাসিক আয়। আমার দরকার কি, দরকার হচ্ছে 2 মাসের আয় দিয়ে 3 মাসের ব্যয় করেন। তাহলে 2 মাসের আয় বার করে ফেলি। তাহলে 2 মাসের আয় সমান 9,000 গুণ 2 সমান 18,000 টাকা, 18,000 টাকা। আচ্ছা, এবার হচ্ছে এই 2 মাসের আয়, এই 18,000 টাকা দিয়ে সে 3 মাসের খরচ চালান। তাহলে এটাই আমার 3 মাসের খরচ। তাহলে 3 মাসের খরচ, 2 মাসের আয়টাই 3 মাসের খরচ, তাহলে টাকার পরিমাণটা একই থাকবে, 18,000 টাকা। তাহলে 1 মাসের খরচ কত, 18,000 ভাগ 3 টাকা। এবার আমাকে যেহেতু বার্ষিক সঞ্চয়ের কথা বলেছে, তাহলে বার্ষিক সঞ্চয় পেতে গেলে আমায় কি করতে হবে, বার্ষিক খরচটা একবারে বার করে ফেলি। তাহলে 12 মাসের খরচ সমান, আমি মাসিক সঞ্চয় করেও তাকে 12 দিয়ে গুণ করতে পারতাম, দরকার নেই, আমি আগে বার্ষিক খরচটা একবারে বার করে ফেলি। তাই 18,000 ভাগ 3 গুণ 12 টাকা, কাটাকাটি করলে 4, এবং 4×18 72,000 টাকা। তাহলে 12 মাসের হচ্ছে 1,08,000 এবং 12 মাসের খরচ হচ্ছে 72,000। অতএব তার বার্ষিক সঞ্চয় সঞ্চয় কি, আমার আয় থেকে ব্যয় করার পর যে টাকাটা পড়ে তাকে আমাকে বলে সঞ্চয়। সঞ্চয় সমান সব সময় মনে রাখবে, সঞ্চয় সমান আয় বিয়োগ ব্যয়। তাহলে তার বার্ষিক সঞ্চয় 1,08,000 টাকা তার আয় ছিল, খরচ করেছে সে 72,000 টাকা। তাহলে পড়ে আছে 0,0,0,6,3, কিছু নেই, তাহলে 36,000 টাকা। তাহলে এটাই আমার উত্তর, তার বার্ষিক সঞ্চয় 36,000 টাকা। আচ্ছা, নেক্সট প্রবলেমটাকে এবার আমরা ইংলিশ মিডিয়ামে দেখে নিই। Mr. Subir Ghosh manages his expense of 3 months by income of 2 months. If his yearly income is 1,08,000, then find his yearly savings. Mr. Subir Ghosh manages his expense of 3 months by income of 2 months. Expense of 3 months by income of 2 months. If his yearly income is given, that is 1,08,000, and find his yearly savings. Okay. Now, yearly income means income of 12 months. Income of 12 months is rupees 1,08,000. Income of 1 month is 1,08,000 by 12 equal to, আমি এখানে ইকুয়াল দিয়ে ফাইন্ড আউট করে নিচ্ছি তার মান্থলি ইনকামটা, দ্যাট ইজ 9,000 রুপিস, 9,000।
again income of 2 months, we have to compare with income of 2 months and expense of 3 months. That is, we need income of 2 months. Income of 2 is rupees 9,000 into 2 equal to rupees 18,000. Now the income of 2 months is equal to expense 3 months. Expense of 3 months is rupees 18,000. That is, expense of 1 month is rupees 10,000 by 3, and expense of 12 months is rupees 18,000 by 3 into 12, that is rupees 72,000. আমরা এটাকে রিডিউস করে 72,000 পেতে পারি। Now income of 12 month is 1,08,000 and expense of 12 month is 72,000. What is the savings? Savings means savings equal to income minus expense. Now, therefore, savings of 12 month, savings of 12 month, that is yearly savings, that is yearly savings equal to 1 lakh, income 1,08,000 minus expense 72,000 equal to rupees 36,000. That is savings of 12 month means yearly savings. Therefore, এটাকে show দিলাম next. Therefore, yearly savings is his yearly savings is rupees 36,000. Okay, last problem clear. আবার নেক্সট এক্সামের পর দেখা হবে। গুড বাই।